জানি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথার জন্য দাঙ্গা টাঙ্গানি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। একসময় যে মানুষটা ভীষণভাবে শক্তিশালী ছিলেন, একেবারে দেশ সামলেছেন, হঠাৎ করে তাকে গদি ছাড়তে হলো। রাজনীতিতে এই ধরনের ওঠানামা আমরা দেখেই থাকি। আজকের এপিসোডে সেই রকমই এক রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আপনাদেরকে বলবো। নেপালের রাজনীতিতে একসময় শক্তিশালী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তাকে পদত্যাগ করতে হয়। এই এপিসোডে কেবল একজন নেতার পতনের কথা বলবো তা নয়, তার সঙ্গে জড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্র, বিদেশি চাপ এবং ক্ষমতার ভিতরে লুকোনো দ্বন্দ্বের যে বহুমাত্রিক ছবি, সেটাই আজকের ষড়যন্ত্র এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এপিসোডে রয়েছে আপনাদের সঙ্গে আমি অহনা। কেপি শর্মা ওলি নেপালের কমিউনিস্ট পার্টির নেতা। 2015 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। চীনপন্থী অবস্থানের কারণে তিনি আন্তর্জাতিক দৃষ্টিতে আলাদাই গুরুত্ব পেয়েছিলেন। তিনি দৃঢ় নেতৃত্ব দেখান, বিশেষ করে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধে কঠোর অবস্থান নিয়ে। 2017 সালের নির্বাচনে নেপাল কমিউনিস্ট পার্টির জয়, সেখানে ইউএমএল এবং মাওবাদী কেন্দ্র একত্রিত হয়। তার অবস্থান সেটাকে আরও মজবুত করে তুলেছিল। ওলি চীনের সঙ্গে অবকাঠামো এবং বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করেছিলেন। ভারতের কূটনৈতিক মহল এই ঘটনাকে কৌশলগত হুমকি হিসেবে দেখতে থাকে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেখানে নেপালের অংশগ্রহণ হিমালয় অঞ্চলে চীনা প্রভাব বৃদ্ধি ইঙ্গিত দিয়েছিল। সেই সময় ভারতের সঙ্গে সীমান্ত মানচিত্রে পরিবর্তন এনে ওলি নিজেকে জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু এর ফলে বিদেশি মহলে তার জনপ্রিয়তা কমতে থাকে। 2020 সালে হঠাৎ করে ওলি ঘোষণা করেন ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা রয়েছে। একটা নতুন মানচিত্র প্রকাশ করেন কেপি শর্মা ওলি। সেখানে কালাপানি, লিপুলেক, এই সমস্ত জায়গা নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। ভারত সেই সময় দাঁড়িয়ে ক্ষুব্ধ, আন্তর্জাতিক মহল সেই সময় দাঁড়িয়ে বিস্মিত। কিন্তু ওলি বললেন যে এটা ইতিহাসের সংশোধন। দেশের ভিতরে জাতীয়তাবাদ সেই সময় উথলে উঠল, তবে পর্দার আড়ালে কিছু লোক তখনও চুপচাপ, তারা কেবল অপেক্ষা করছিল। যারা ওলির পাশে ছিলেন সেই সময়, তারাই এক সময় ছুরি চালাতে শুরু করলেন। দলের ভিতরে বেজে উঠল বিদ্রোহের ঘণ্টা। পুষ্পকমল দাহাল, যাকে সবাই প্রচণ্ড নামে চেনে, ওলির সহযোদ্ধা, সহপ্রধান, তিনি সেই সময় দাঁড়িয়ে মুখ খুললেন। ক্ষমতা কি শুধু তোমার একার জন্য? প্রশ্ন উঠল দলের অন্দরমহলে। ওলি দেখলেন চারপাশে কেউ নেই, না সংসদে না দলীয় মঞ্চে। অতঃপর তিনি একটা সাহসী কিংবা বেপরোয়া চাল খেললেন, ভেঙে দিলেন সংসদ। ভাবলেন নতুন নির্বাচন ডেকে আবার সমস্ত কিছু নিজের দখলে আনবেন। কিন্তু কি বলুন তো, রাজনীতিতে তো সবকিছু এত সহজ নয়। নেপালে সুপ্রিম কোর্ট বলল যে সংসদ ভাঙা সংবিধান বিরোধী। আর একটা রায় এলো, তার তৈরি করা নেপাল কমিউনিস্ট পার্টিও অবৈধ। ওলি যেন এবার দাঁড়িয়ে পড়লেন একেবারে খাদের কিনারায়, যার পিছন থেকে ধাক্কা দিচ্ছেন তার নিজের লোকজন। এই সময় বিদেশি দূতাবাসগুলোর আলো জ্বলে উঠল গভীর রাতে। কূটনীতিকরা নেপালের রাজনীতিকদের সঙ্গে গোপনে বৈঠকে বসলেন। কেউ বললেন ভারত এই সুযোগে তার পুরনো বন্ধুদেরকে পাশে টেনে নিয়েছে। আবার কেউ বললেন যে চীন ওলিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সময় হারিয়ে ফেলেছিল। সত্যি বলতে কি, ওলির বিরুদ্ধে একটাই পদক্ষেপ ছিল না, ছিল অনেকগুলো পক্ষ। একটা পক্ষ থাকলে তাও সামলানো যায়, কিন্তু পক্ষ যেহেতু অনেক ছিল, সেহেতু এখানে কৌশলও অনেক ছিল। ওলির দলের ভিতরে সমস্যা শুরু হলো। প্রাক্তন মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল, যিনি প্রচণ্ড নামে পরিচিত, তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। দলের মধ্যে দুটো স্পষ্ট গোষ্ঠী গড়ে উঠল।
একদিকে রয়েছেন অলি, আর অন্যদিকে প্রচণ্ড এবং মাধব কুমার নেপালের নেতৃত্বে বিরোধী শিবির। এরই মাঝে অলি সংসদ ভেঙে দেন 2020 সালের ডিসেম্বরে, যা নেপালের সংবিধান অনুযায়ী একটি বিতর্কিত পদক্ষেপ ছিল। সুপ্রিম কোর্ট সংসদ পুনর্বহাল করে এবং পার্টির ঐক্যকেও অবৈধ ঘোষণা করে। আলাদা দুটো পার্টি পুনরায় বৈধতা দেয়। এতেই অলির রাজনৈতিক ভিতটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। বিশ্লেষকরা বলেন যে ভারতের কিছু নীতি নির্ধারক এবং রাজনৈতিক মহল নেপালের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কিন্তু একটা অপরচুনিটি হিসেবে দেখেছিল। নেপালের রাজনৈতিক খেলায় নেপালিদের পাশাপাশি দিল্লি এবং বেজিং দুই পক্ষই কোথাও না কোথাও পিছন থেকে ছিল। তাদেরও কিছু উদ্দেশ্য ছিল। কূটনৈতিক মহলের কানাঘুষো ছিল যে অলি ভারত বিরোধী অবস্থান নিচ্ছে আর চীনপন্থী নীতি নিচ্ছে। সেই কারণেই তার বিরুদ্ধে কিন্তু প্রচুর জনমত তৈরি হচ্ছিল। দেশের অভ্যন্তরেও অলির একক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, নিজের দলকে পাশ কাটিয়ে একনায়ক সুলভ আচরণ তার বিরোধীদেরকে আরো শক্তিশালী করে তুলেছিল। কেপি ওলির পতনের নেপথ্যে শুধু আভ্যন্তরীণ রাজনৈতিক যে কৌশল ছিল তা নয়, বরং আঞ্চলিক কূটনীতি, বিদেশি স্বার্থ এবং নেতৃত্বের অতিমাত্রায় কেন্দ্রীকরণের একটা বড় ভূমিকা ছিল। এই কেপি ওলি শর্মার জার্নি একটা বিষয় কিন্তু শেখায় যে রাজনীতিতে একক শক্তি যতই প্রবল হোক, দলীয় দ্বন্দ্ব কৌশলী বিরোধীদের কাছে শেষ পর্যন্ত টিকে থাকা যায় না। আর এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম জেনজির আন্দোলন। তবে জেনজির আন্দোলনে গুলি চালানো হয়নি, গুলি চালানোর নির্দেশ কেপি শর্মা ওলি দেননি এই বলে তিনি দাবি করেছিলেন, কিন্তু ততক্ষণে তিনি প্রাক্তন। দেশের সংবিধান দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই কথা জানিয়েছিলেন তিনি। তার দাবি ছিল যে 4 সেপ্টেম্বর যে আন্দোলন হয়েছিল বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে, সেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দেননি। শুধু তাই নয়, ঘটনার নেপথ্যে অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলেও যথাযথ তদন্তের দাবি জানিয়েছিলেন ওলি। ওই দিন জেনজির আন্দোলনে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে 19 জন জানে শেষ হয়ে যান। নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য অনুপ্রবেশকারীদের দায়ী করে লেখেন, বিক্ষোভকারীদের নিশানা করে গুলি চালানোর নির্দেশ সরকার দেয়নি, স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল। পুলিশের কাছে এই বন্দুক নেই, এই বিষয়ে তদন্ত করা উচিত। অনুপ্রবেশকারীরা ষড়যন্ত্র করে এই বিক্ষোভকে হিংসাত্মক করে তুলেছিল, আর তাতে করেই মৃত্যু হয় তরুণদের। জেনজির আন্দোলনে তরুণ নেপালিদের মৃত্যুতে তিনি গভীর শোকও প্রকাশ করেছিলেন। এই পোস্টের একটি অংশে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা লেখেন যে সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, নেপালের মানচিত্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার নেপথ্যে যে ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এই কথা কেপি শর্মা ওলি তিনি বলেছিলেন 8 সেপ্টেম্বরের ঘটনায়। এরপর 9 সেপ্টেম্বর জেনজির আন্দোলনের দ্বিতীয় দিনে প্রবল বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি শর্মা ওলি। ওই দিন রাতে দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় সেনা। এরপর তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার সঙ্গে কিন্তু আবার ভারতের ভালো সম্পর্ক। নরেন্দ্র মোদী তাকে বোন বলে সম্বোধন করেন। তিনি বেনারসে পড়াশোনা করেছেন এবং তিনি যে সময় ক্ষমতায় এলেন তিনি কিন্তু ভারতের সঙ্গে তার সেই সম্পর্ক, অতীতের কথা, সেগুলোকেও ঝালিয়ে নিয়েছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে ভারত নেপালের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব সুশীলা কার্কি তিনি মেটানোর চেষ্টা করলেন। কারণ এইটা বুঝতে হবে কৌশলগতভাবে ভারতের যে পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর সুশীলা কার্কি তিনি প্রথম দেশের মহিলা প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তিনি বসে পরিষ্কার বললেন যে নির্বাচন কবে হবে তার দিনক্ষণ তিনি জানিয়ে দিলেন এবং তিনি পরিষ্কার বললেন আমি ক্ষমতা ধরে রাখার জন্য বা গদির লোভে এখানে আসিনি, সংস্কার প্রয়োজন।
সংবিধান দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছিলেন যে দেশে যখন সংবিধান গৃহীত হয়েছিল তখন দেশের সার্বভৌমত্ব ছিল চ্যালেঞ্জের মুখে, সীমান্তে অবরোধ চলছিল। এই কথা মনে রাখতে হবে, সেই কথা বলছেন তিনি। নেপালের সমস্ত প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে সংবিধান রক্ষার জন্য, সার্বভৌমত্বের আঘাতকে মোকাবিলা করতে হবে বলেও কেপি শর্মা ওলি তিনি জানিয়েছিলেন। অন্যদিকে তরুণ সমাজের আন্দোলনে নামার নৈতিক এবং আইনগত যুক্তি হিসেবে যেটা সামনে এসেছিল সেটা হচ্ছে সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ, যেখানে মত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি রয়েছে। তবে একই অনুচ্ছেদ বাংলাদেশের মতো এটাও যুক্ত রয়েছে। সরকার সামাজিক শান্তির প্রয়োজনে মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ার উপরে চড়াও হয়েছিল সরকার। আর বাইরে গোয়েন্দা বিভাগকে টেলিফোনে আড়ি পাতার অধিকার দিয়ে একটা আইন তৈরির কাজ শুরু হয় সম্প্রতি। সেটা শহুরের শিক্ষিত সমাজকে অসন্তুষ্ট করে তোলে। এরপর আমরা দেখলাম যে 8 এবং 9 সেপ্টেম্বর নেপালে জেনজির আন্দোলন, তার জেরে ওলি শর্মার সরকারের পতন। দেশের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে নামে ছাত্র যুবরা। সেই আন্দোলন বিরাট আকার ধারণ করে। এই আন্দোলনে 3 জন পুলিশ কর্মী সহ 72 জন কমপক্ষে তাদের মৃত্যু হয়। ইস্তফা দেন কেপি শর্মা ওলি। দেশের নিয়ন্ত্রণ নেপালের সেনার হাতে আসে। নেপালের আগে ভারতের আরও 2 প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে একই ধরনের ঘটনা ঘটেছিল। জনরোষে ক্ষমতায় থাকা সরকারের পতন হয়েছিল। জেনজির আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত 26টা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা। তার মধ্যে ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিউট সহ বড় বড় প্ল্যাটফর্মগুলোকে 8ই সেপ্টেম্বর থেকে নেপালে ব্লক করে দেওয়া হয়, কারণ তারা তথ্য মন্ত্রকের নির্দেশ অনুসারে রেজিস্ট্রেশন করেনি। সরকারের দাবি এটা কেবল নিয়মতান্ত্রিক পদক্ষেপ, কিন্তু তরুণ সমাজ মনে করছে এটা আসলে ভিন্ন মত দমন এবং সেন্সরশিপের হাতিয়ার। সরকারি নির্দেশে ফোন এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হলেও জেনজির কর্মীরা বিকল্প প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করে সংগঠিত হন। তাদের স্লোগান ছিল দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। বিশ্লেষকদের মতে সরকারের সেন্সরশিপ কেবল চূড়ান্ত স্ফুলিঙ্গ। বহুদিন ধরে চলা যে দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতার জমাট ক্ষোভ, সেটাই বিস্ফোরণ ঘটিয়েছিল। প্রথমে কম বয়সীদের দিয়ে এই আন্দোলন শুরু হলেও ক্রমে সেই বিক্ষোভে মধ্যবয়সী যুবরাও সামিল হতে শুরু করেন। আর শেষমেশ এটা অনেকটা সরকার বিরোধী বিক্ষোভের চেহারা নেয়। দ্বিতীয় দিন সেটা একেবারে অনিয়ন্ত্রিত দাবানলের মতো পুড়িয়ে ছাড়খাড় করে দেয় নেপালকে। বিক্ষোভের ধরনে প্রধান বিরোধী দলগুলো নেতাদের মধ্যে রীতিমতন ভয় তৈরি হয়ে যায়। তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়, ফলে এখান থেকে তাদের ফায়দা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বব্যাপী জেনজির আন্দোলন দেখিয়ে দিল যে কিভাবে একটা সরকারকে বদলে দেওয়া যায় এবং সেখানে দাঁড়িয়ে যে গদি ধরে রাখতে চায় তার কি পরিণতি হতে পারে। বিক্ষোভের মুখে পড়ে পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। এই পদত্যাগ ছিল শুধু একটি সাংবিধানিক ব্যর্থতা তা নয়, এটা কূটনৈতিক চাপ, দলীয় ভাঙন, রাজনৈতিক চালে ওলিকে পরাস্ত করার একটা যৌথ ফলাফল। আপনাদের কি মনে হয় নেপালের এই তাক্তা পালট, সে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর ষড়যন্ত্রের এইরকম এপিসোড দেখার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যের খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।